আজকে আমরা এই চতুর্থ অধ্যায়ে আরো কিছু জিনিস পুরো আলোচনা করব তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী। ঠিক আছে, শর্ট সিলেবাসে যা আছে সেগুলো নিয়ে আজকে একটু পুরো আলোচনা হবে। তারপরে আমরা অ্যাসাইনমেন্টও দিব নেক্সট ক্লাসগুলোতে। সেগুলো কিন্তু তোমাদের সময় মতো লিখে রাখতে হবে, কারণ কলেজ করলে এগুলো জমা দিতে হবে। তোমরা যারা প্রেজেন্ট আছো চ্যাট বক্সের রোল নাম্বার লিখে দাও, আর কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাসটা শুরু করব। স্যার আর আজকে আমরা এই চতুর্থ অধ্যায়ের কিছু আগের পড়া নিয়ে আজকে আবার আমরা ডিসকাস করব। তো এগুলোতে যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই জিজ্ঞেস করবা, আমরা ওগুলোই আরো ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে প্রথমেই আমরা একদম শুরু থেকেই শুরু করব রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের প্রথম দিকে আছে রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়া হলো একটা প্রক্রিয়া যার মাধ্যমে এক বা একাধিক পদার্থ তোমার ভিন্ন পদার্থে রূপান্তরিত হয়। মানে তারা বিক্রিয়া করে বা একটা প্রক্রিয়ায় যারা ভিন্ন পদার্থে পরিণত হয়, এবং এই ক্ষেত্রে দেখা যায় আসলে সাধারণত ইলেকট্রনের আদান প্রদান হয়ে থাকে। তো রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে এক বা একাধিক পদার্থ ভিন্ন পদার্থে পরিবর্তিত হয় মূলত ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে। আচ্ছা, তো এই রাসায়নিক বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, কারণ সেটা হচ্ছে আমাদের যে আয়ু দীর্ঘতর করা, নিরাপদ ও আরামদায়ক করা, সবগুলোতেই কিন্তু আসলে ওই রসায়নের ভূমিকা আছে, এবং সেক্ষেত্রে আসলে রাসায়নিক বিক্রিয়াগুলোকে কাজে লাগানো হয় বিভিন্ন ঔষধ তৈরিতে, সার, কীটনাশক, টেক্সটাইলের রঞ্জক পদার্থ এগুলো তৈরিতে ব্যবহার করা হয়। আর এগুলো শুধুমাত্র যে আমাদের জন্য নিরাপদ এবং আরামদায়ক একটা পরিবেশ সৃষ্টি করার জন্য ব্যবহার করা হয় তাই না, এগুলো মাঝে মাঝে এর থেকে কিন্তু আবার বিভিন্ন ধরনের দূষিত পদার্থ নির্গত হয়, যেগুলো আমাদের পরিবেশকে নষ্ট করছে বা পরিবেশের ভারসাম্য নষ্ট করতেছে। তার মানে এর শুধুমাত্র যে সুফল আছে তাই না, এর কিছু কিন্তু কুফলও আছে। যেমন আমরা যখন বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে মিথেনকে দহন করি, তখন দেখা যায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, সাথে পানি উৎপন্ন হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইডটা একটা গ্রিন হাউস গ্যাস। তারপর বিদ্যুৎ উৎপাদনের জন্য যে যখন কয়লা পোড়ানো হয়, সেখানেও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এবং সাথে সাথে দেখা যায় কয়লার সাথে কিন্তু সালফারও থাকে। কয়লার মধ্যে সালফার থাকে, সেই সালফারটা তোমার দহনের ফলে সালফার ডাইঅক্সাইড নির্গত হয়। এই সালফার ডাইঅক্সাইডটা কিন্তু তোমার এসিড বৃষ্টির জন্য সবচেয়ে বেশি দায়ী। এই অংশটা আছে। তারপর আছে হচ্ছে সবুজ রসায়ন, এটাও তোমরা জানো, তোমাদের সিলেবাসে আছে। সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি বলতে আসলে বোঝায় যে রসায়নবিদরা শিল্পক্ষেত্রে তোমার তাত্ত্বিক ও ব্যবহারিক প্রয়োগে ক্ষতিকর বর্জ্য পদার্থ উৎপন্ন যথাসম্ভব হ্রাস করে নতুন ও উন্নতর পরিবেশ বান্ধব পদ্ধতি উদ্ভাবনে সচেষ্ট রয়েছে। তো এই পরিবেশ বান্ধব রাসায়নিক পদ্ধতিকে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন বলা হয়। ঠিক আছে, তো আমরা এটাই বলতে পারি গ্রিন রসায়নের সংজ্ঞা হিসেবে যে শিল্পক্ষেত্রে তোমার ক্ষতিকারক বর্জ্য পদার্থ উৎপন্ন যথাসম্ভব হ্রাস করে উন্নতর পরিবেশ বান্ধব পদ্ধতি ব্যবহার করাটাই হলো গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন। আজ সবুজ রসায়নের তোমার বাস্তবায়নে 12টা নীতি রয়ে গেছে। একটা হচ্ছে বর্জ্য পদার্থ রোধকরণ, তারপর আছে সর্বোত্তম অ্যাটম ইকোনমি। এই অংশটা ইম্পর্টেন্ট। সর্বোত্তম অ্যাটম ইকোনমি আসলে ব্যবহার করা হয় কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার তোমার সক্ষমতা যাচাই করার জন্য। সক্ষমতা যাচাই করা বলতে বোঝাচ্ছে এখানে যে সেখানে বিক্রিয়ক পদার্থ থেকে কতটুকু উৎপাদ তৈরি করা যায়, তার মানে বিক্রিয়কের কত পার্সেন্ট উৎপাদে পরিণত হয়, এটি হচ্ছে তার সক্ষমতা। তো বিক্রিয়কে যে পরিমাণ উৎপাদে পরিণত হবে সেটা যদি বেশি হয়, তাহলে সেটা অবশ্যই তোমার শিল্পক্ষেত্রে একটা ভালো পদ্ধতি হবে। তাহলে বিক্রিয়কের সব বা সর্বাধিক পরমাণুতে কাঙ্ক্ষিত উৎপাদে সংরক্ষণ পদ্ধতি উদ্ভাবন, এক্ষেত্রে বিক্রিয়াকে
এরূপে সংগঠিত করা হয় যেন কাঙ্ক্ষিত উৎপাদ বিক্রিয়কের সর্বোচ্চ পরিমাণ পরমাণু যুক্ত থাকে আর কি। তার মানে সর্বোচ্চ পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়। এটাকেই শতকরা অ্যাটম ইকোনমি বা সর্বোত্তম অ্যাটম ইকোনমি বলা হয়। পার্সেন্টেজ AE দ্বারা প্রকাশ করা হয়। তো পার্সেন্টেজ AE এর সমীকরণটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের মোট মোল সংখ্যা ইন্টু সংকেত ভর ইন্টু 100 ডিভাইড বাই হচ্ছে সব বিক্রিয়কের বা সব উৎপাদের মোল সংখ্যা সহ সংকেত ভরের সমষ্টি। এটাই হলো সর্বোত্তম অ্যাটম ইকোনমি। তো সংজ্ঞা আসলে তোমরা এটা দিলেও চলবে। সর্বোত্তম অ্যাটম ইকোনমি কি, এটা দেখলে হবে যে কাঙ্ক্ষিত উৎপাদের মোট মোল সংখ্যা ইন্টু সংকেত ভর ইন্টু 100 ভাগ হচ্ছে সব বিক্রিয়কের বা উৎপাদের মোল সংখ্যা সহ সংকেত ভরের সমষ্টি। এবং এটার উদাহরণও আমি ব্যাখ্যা করেছিলাম ক্লাসগুলোতে যখন এটা পড়েছিলাম। তো এটা যদি মানে এটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। সর্বোত্তম অ্যাটম ইকোনমি হিসাব করা আর কি। তারপর হচ্ছে ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার। এটা একটু গুরুত্বপূর্ণ। যেমন এখানে যে উদাহরণটা দিয়ে ব্যাখ্যা করা হয়েছে সেটা হচ্ছে এই অ্যালাইল অ্যালকোহল প্রস্তুতি। এই যৌগটার নাম হচ্ছে অ্যালাইল অ্যালকোহল। এটা আমরা দুইভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে প্রচলিত পদ্ধতি। প্রচলিত পদ্ধতিতে এই প্রোপিনকে তোমার ক্লোরিনের সাথে বিক্রিয়ায় তোমার অ্যালাইল ক্লোরাইড উৎপন্ন করা হয়। এই অ্যালাইল ক্লোরাইডের সাথে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের বিক্রিয়া করি তখন এই হাইড্রোক্সাইডটা এই হ্যালাইড গ্রুপটাকে প্রতিস্থাপন করে অ্যালাইল অ্যালকোহল তৈরি করে। এটা হচ্ছে প্রচলিত পদ্ধতি। এই পদ্ধতিটা পরিবেশের জন্য ভালো না, কারণ হচ্ছে এখানে আমরা যে ক্লোরিনটা ব্যবহার করতেছি সেই ক্লোরিনটা আবার সূর্যের আলোর উপস্থিতিতে ভেঙে সেখান থেকে ক্লোরিন মুক্ত মূলক তৈরি করতে পারে। আর এই ক্লোরিন মুক্ত মূলকটা ওজোন স্তর ধ্বংস করার জন্য দায়ী। আর ওজোন স্তর ধ্বংস হলে অবশ্যই সেটা কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর, কারণ সূর্যের ক্ষতিকারক যে অতি বেগুনি রশ্মি সেটা সরাসরি পৃথিবীতে প্রবেশ করবে। এটাকে আমরা অন্য পদ্ধতিতেও তৈরি করতে পারি। যেমন প্রোপিনের সাথে আমরা যখন ইথানিক অ্যাসিডের বিক্রিয়া করব অক্সিজেনের উপস্থিতিতে, তখন সেখান থেকে কিন্তু একটা এস্টার উৎপন্ন হবে। এটা হচ্ছে একটা এস্টার। এই এস্টারটাকে যখন আমরা আবার আদ্র বিশ্লেষণ করব সেখান থেকে তোমার এই অ্যালাইল অ্যালকোহল এবং সাথে আবার ইথানিক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে এই পদ্ধতি আমরা ব্যবহার করতেছি ইথানিক অ্যাসিড, যেটা পরিবেশের জন্য তেমন একটা ক্ষতিকারক না। তো এটা হচ্ছে গ্রিন পদ্ধতি। তারপরে আরো পয়েন্ট আছে, যেমন নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা, নিরাপদ দ্রাবক ব্যবহার, বিক্রিয়ার শক্তির দক্ষতা পরিকল্পনা, নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার, ন্যূনতম উপজাত প্রভাবক প্রয়োগ, প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা, যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ, আর হচ্ছে দুর্ঘটনা প্রতিরোধ। এগুলো হচ্ছে গ্রিন কেমিস্ট্রির যে মূলনীতি 12টা অংশের মধ্যে এগুলো আছে। এরপর তোমাদের সিলেবাসের মধ্যে বিক্রিয়ার দিক আছে, যেমন একমুখী অভিমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়াকে এটা আমরা সবাই জানি। একমুখী বিক্রিয়া হচ্ছে কোনো বিক্রিয়ার সমস্ত বিক্রিয়ক পদার্থ যখন উৎপাদে পরিণত হয় তখন তাকে আমরা একমুখী বিক্রিয়া বলি, তাই না? এবং এটাকে একমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেমন খোলা পাত্রে আমি যদি পটাশিয়াম ক্লোরাইডকে বিয়োজিত করি তাহলে সেখান থেকে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস নির্গত হবে। এটা হচ্ছে একটা একমুখী বিক্রিয়া। আর উভমুখী বিক্রিয়া হলো যদি কোনো বিক্রিয়ায় একই দিকে মানে একই সাথে সম্মুখ দিকে এবং পশ্চাৎ দিকে অগ্রসর হয় তবে সেটাকে উভমুখী বিক্রিয়া বলে। মানে একই সাথে বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ ভেঙে আবার বিক্রিয়কে পরিণত হবে, সেটাকে আমরা উভমুখী বিক্রিয়া বলি। তো আবদ্ধ পাত্রে যদি আমরা 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন ও আয়োডিন নিয়ে বিক্রিয়া শুরু করি তাহলে প্রথম দিকে শুধুমাত্র কিছু পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হবে। আর যখনই কিছু পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়ে যাবে সেটা আবার 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিয়োজিত হয়ে
হাইড্রোজেন ও আয়োডিন উৎপন্ন করা শুরু করে দিবে। তাহলে আবদ্ধ পাত্রে এই হাইড্রোজেন ও আয়োডিনের যে বিক্রিয়াটা সেটা হলো একটা অভিমুখী বিক্রিয়া। তো অভিমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলোতে যদি আমরা যাই, তোমাদের মধ্যে কেউ বলতে পারবে যে অভিমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে? উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি হতে পারে? দুই একটা বৈশিষ্ট্য। উভমুখী বিক্রিয়া সম্মুখ দিক ও পশ্চাৎ দিক উভয় থাকবে। উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত করা যাবে, বিক্রিয় থেকে উৎপাদে পরিণত করা যাবে। সংজ্ঞার মধ্যেই চলে আসছে। আমি আর একটু কিছু জানতে চাচ্ছিলাম, আর তো বলতে পারবা কি? তাসফিয়া আহমেদ, তুমি বলো দেখি। কি একটা বৈশিষ্ট্য বহুমুখী বিক্রিয়া? তাসফিয়া আহমেদ 49। স্যার কি বলবো? বহুমুখী বিক্রিয়ার দুই একটা বৈশিষ্ট্য বলো। স্যার এখন মনে আসতেছে না হঠাৎ করে। স্যার আমি বলি। হ্যাঁ বলো। স্যার আমি বলবো। হ্যাঁ সামিরা বলো। 83 রোল 83 বলো। স্যার উভমুখী বিক্রিয়া হচ্ছে সম্মুখ দিক ও পশ্চাৎ দিক উভয় থাকবে এবং উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত করা যাবে এবং বিক্রিয় থেকে উৎপাদে পরিণত করা যাবে। এটা অলরেডি একজন বলছে, ঠিক একই বৈশিষ্ট্যগুলো বলছে। স্যার এগুলোই আমি বলছিলাম তখন। তুমি বলছিলে? আচ্ছা, তাহলে একই বৈশিষ্ট্য হয়ে গেছে। স্যার আমি বলবো। হ্যাঁ বলো, প্রশ্ন করতে। স্যার উভমুখী বিক্রিয়াগুলোকে সমান চিহ্নের পরিবর্তে বিপরীতমুখী দুটো অর্ধতীর চিহ্ন দিয়ে লেখা হয়। উভমুখী বিক্রিয়াগুলো সাম্য অবস্থায় আসার প্রবণতা থাকে, বিক্রিয়াগুলো সম্পূর্ণ হয় না। এগুলো হচ্ছে মূল বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে উভয় দিক থেকে শুরু করা যায় বহুমুখী বিক্রিয়াগুলোকে। মানে এখানে হাইড্রোজেন ও আয়োডিন নিয়ে তুমি আবদ্ধ পাত্রে বিক্রিয়া শুরু করলে যেমন একটা বহুমুখী বিক্রিয়া হবে, আবদ্ধ পাত্রে তুমি যদি হাইড্রোজেন আয়োডাইড নিয়ে বিক্রিয়াটা শুরু করো, মানে বিয়োজন বিক্রিয়া শুরু করো, তারপরেও এটা কিন্তু বহুমুখী বিক্রিয়া হবে। অর্থাৎ দুই দিক থেকে শুরু করা যায়। আর একটা বৈশিষ্ট্য সেটা সে বললো যে সাম্য অবস্থা থেকে আসার প্রবণতা থাকে, আর একটা হচ্ছে এটা কখনোই শেষ হয় না। যেহেতু বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে, আবার উৎপাদ থেকেও বিক্রিয়ক তৈরি হচ্ছে, তাহলে কখনোই বিক্রিয়াটা সম্পূর্ণ হবে না। মানে কখনোই তুমি 100% উৎপাদ তৈরি করতে পারবে না, আবার কখনোই উৎপাদ ভেঙে 100% বিক্রিয়ক তৈরি করতে পারবে না। আর আরেকটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাত্ত্বিকভাবে সব রাসায়নিক বিক্রিয়া হচ্ছে উভমুখী, কিন্তু প্রকৃতপক্ষে একমুখী কোনো বিক্রিয়া হয় না আসলে। হ্যাঁ, আসলে আমরা উভমুখী বিক্রিয়াগুলোকে একমুখী হিসেবে ধরে নিই, কারণ দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার হারটা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার থেকে এত এত বেশি যে সেটাকে আসলে আমরা একমুখী বিক্রিয়া হিসেবে ধরে নিই, কিন্তু বিক্রিয়াটা আসলে দুই দিক থেকে চলতে থাকে। আর একমুখী বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়াতে বা উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়াতে পরিণত করার পদ্ধতিগুলো আমরা পড়ছিলাম আগে, কিভাবে আমরা একটা উভমুখী বিক্রিয়াকে একমুখী করতে পারি। যেমন সাধারণত কোনো কোনো বিক্রিয়া তোমার আবদ্ধ পাত্রে সংঘটিত হলে সেগুলো উভমুখী হয়। যেমন ক্যালসিয়াম কার্বনেটের যদি আমরা তাপীয় বিয়োজন করি আবদ্ধ পাত্রে, তখন ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবং এরা দুইটা আবার বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হয়। এখন এই বিক্রিয়াটা যদি আমি খোলা পাত্রে করি, তাহলে এখান থেকে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে সেটা কিন্তু পাত্র থেকে বের হয়ে চলে যাবে।
তখন কিন্তু বিক্রিয়াটা একমুখী হয়ে যাবে। তাহলে এই বিক্রিয়াটা খোলা পাত্রে করার ফলে সেটা একমুখী হয়ে যাচ্ছে। আবার বিক্রিয়াজাত পদক্ষেপ আলাদা করে, যেমন আমরা সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে যখন সিলভার নাইট্রেট দ্রবণ দিচ্ছি, তখন সিলভার ক্লোরাইডটা কিন্তু পদক্ষেপ আকারে বিক্রিয়ার মাধ্যম থেকে আলাদা হয়ে যাচ্ছে, ফলে এই বিক্রিয়াটা তখন একমুখী হয়ে যাবে। তারপর হচ্ছে রাসায়নিকভাবে উৎপাদকে বিক্রয় স্থল থেকে আলাদা করে ফেলা। আর রাসায়নিকভাবে বিক্রয় স্থল থেকে আলাদা করে ফেলার পদ্ধতিটা হলো, যেমন আমি যদি ইথাইল এসিটেট মানে এই এস্টারটাকে যদি আদ্র বিশ্লেষণ করি অ্যাসিডের উপস্থিতিতে, তখন সেটা তোমার আদ্র বিশ্লেষিত হয়ে অ্যালকোহল এবং সাথে অ্যাসিড উৎপন্ন করে, মানে ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে। এই বিক্রিয়াটা হলো একটা উভমুখী বিক্রিয়া। খোলা পাত্রতে এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া। এখন এই বিক্রিয়াটাকে একমুখী করার জন্য আমি যদি এই জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা আমাদের এখানে যে অ্যাসিড উৎপন্ন হচ্ছিল বিক্রিয়াতে, আদ্র বিশ্লেষণ বিক্রিয়াতে যে অ্যাসিড উৎপন্ন হচ্ছিল, সেই অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডটা বিক্রিয়া করে সেটাকে সোডিয়াম অ্যাসিটেটে পরিণত করবে। আর সোডিয়াম অ্যাসিটেট কিন্তু আর ইথানলের সাথে বিক্রিয়া করে না, কারণ এখানে যে বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়াটা মূলত হলো অ্যালকোহলের OH এবং অ্যাসিডের H, এই দুটো অংশ বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। আর এই অ্যালকোহলের যে C2H5 ছিল এবং অ্যাসিডের যে CH3COO ছিল, এই দুটো অংশ একসাথে যুক্ত হয়ে এস্টারে পরিণত হয়। তো এই জায়গায় যেহেতু আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতেছি, সেটা এখানে বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন করে ফেলতেছে, ফলে এই সোডিয়াম অ্যাসিটেটের সোডিয়াম আর অ্যালকোহলের OH বিক্রিয়া করে কিন্তু আর পানি উৎপন্ন করা সম্ভব না, ফলে বিক্রিয়াটার ব্যাকওয়ার্ড দিকে আসা সম্ভব না, মানে পশ্চাৎমুখী হওয়া সম্ভব না, তখন এটা একমুখী হয়ে যাবে। তো এইভাবে আমরা রাসায়নিক পদার্থ বা অন্য কোনো বিকারক যোগ করে কোন একটা বিক্রিয়াকে কি করে ফেলতে পারি, একমুখী করে ফেলতে পারি। এটি হলো একমুখী উভমুখী বিক্রিয়াকে একমুখী করার পদ্ধতি। তারপর হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থার সংজ্ঞা কে বলতে পারবা? হ্যান্ড রেজ করো। তার মধ্যে আমি একজনকে বলবো যে বলার জন্য। কে কে বলতে পারবা রাসায়নিক সাম্যাবস্থার সংজ্ঞাটা কি? সহজ একটা প্রশ্ন। হ্যাঁ বলো শামিমা। কোনো কোনো সময়ে সম্মুখমুখী ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে থাকে, এই অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। ঠিক আছে মোটামুটি, তবে কোনো কোনো সময় বলাটা ঠিক হয় না, বললে হবে কোন একটা উভমুখী বিক্রিয়া যখন সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়, তখন সেটাকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা বলি। ঠিক আছে। আচ্ছা, তো এই রাসায়নিক সাম্যাবস্থারও কিছু বৈশিষ্ট্য আছে, এটাকে বলতে পারবো রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি? এটা তোমাদের পড়ানোর সময় আমি বৈশিষ্ট্যগুলো বলে দিছিলাম। কেউ কি বলতে পারবা রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি? সম্মুখমুখী বিক্রিয়া পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হবে। আচ্ছা, তারপর সাম্যাবস্থা বিক্রিয়াকে হচ্ছে ইকুয়াল চিহ্ন দিয়ে হচ্ছে প্রকাশ করা যায়। সাম্যাবস্থা ইকুয়াল চিহ্ন দিয়ে প্রকাশ করি আমরা। এখানে তো আমরা অর্ধ উভমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করি, তাই না? জি স্যার। ও হ্যাঁ, আচ্ছা, আসনবা তুমি বলো, তুমি হ্যান্ড রেজ করছিলা। প্রভাবকের ভূমিকাহীনতা, সাম্যের স্থায়িত্ব, বিক্রিয়ার অসম্পূর্ণতা, উভয় দিক থেকে সুগম্যতা। এগুলো মনে হচ্ছে একদম হাজির এক বই অনুযায়ী বলা সবগুলো, এই বৈশিষ্ট্যগুলো এগুলো এখানে দেওয়া আছে, ঠিক এইভাবে বলা আছে, তাই না? আচ্ছা, তার মানে উভয় দিক থেকে শুরু করা যায়, এটা হচ্ছে সুগম্যতা। দ্বিতীয় হচ্ছে তোমার অসম্পূর্ণতা, কিন্তু এটা একটা বৈশিষ্ট্য। রাসায়নিক সাম্যাবস্থা একটা বিক্রিয়া আসার পর তখনই কিন্তু সেই বিক্রিয়াটা
তোমার সম্পূর্ণ হয় না। আর স্থায়িত্ব বলতে বোঝায় যে ওই বিক্রিয়াটা সাম্য অবস্থায় আসার পর তুমি যদি তার কোনো নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা পরিবর্তন না করো, তাহলে এই বিক্রিয়াটা সবসময় সাম্য অবস্থায় বিরাজ করবে। ঠিক আছে? এবং আহ এই প্রভাবকের ভূমিকা নাই, এটা বলতে বোঝাচ্ছে যেহেতু এখানে সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা সমান, তাই তুমি প্রভাবক ব্যবহার করলে যদি সম্মুখ বিক্রিয়ার হার বাড়ে তাহলে একই সাথে পশ্চাৎমুখী বিক্রিয়ার হারও কিন্তু বেড়ে যাবে, কারণ ভরক্রিয়া সূত্র অনুযায়ী যে কোনো মুহূর্তে রাসায়নিক বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কগুলোর মোলার ঘনমাত্রার সমানুপাতিক। অতএব সম্মুখ বিক্রিয়ার হার বাড়লে উৎপাদের ঘনমাত্রা বেড়ে যাবে, ফলে উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরির বিক্রিয়ার হারটাও বেড়ে যাবে। এই জন্য সাম্য অবস্থার উপরে প্রভাবকের কোনো ভূমিকা নাই। ঠিক আছে, তারপরে এখানে রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল, এটাও একটা বৈশিষ্ট্য। কেউ কি এটার ব্যাখ্যা দিতে পারবা যে রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল? অথবা কেউ যদি না বুঝতে থাকো সেটাও বলতে পারো, আর কেউ যদি বলতে পারো যে হ্যাঁ রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল, এটা হলো তার ব্যাখ্যা, সেও হ্যান্ড রেজ করতে পারো। স্যার সাম্যাবস্থার 4টা বৈশিষ্ট্য বলতে পারবো। বৈশিষ্ট্যগুলো তো অলরেডি হয়ে গেছে, আমি বলে ফেলছি। মানে সাম্যাবস্থা যে গতিশীল এইটার ব্যাখ্যা কে দিতে পারবা, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। হ্যাঁ বলো। স্যার বিক্রিয়ায় সম্মুখ দিকে যে হারে উৎপাদে পরিণত হয়, উৎপাদ থেকে সে একই হারে বিক্রিয়কে পরিণত হয়, তাই সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা। না, এটা প্রমাণ করবো কিভাবে আমরা? এটা তো সংজ্ঞা অনুযায়ী বললাম, সংজ্ঞা অনুযায়ী এটাই হওয়ার স্যার কথা। আমি বলি। হ্যাঁ বলো। স্যার মানে সম্পর্ক বিপরীত বিক্রিয়ার হারটা শূন্য না হলেও, মানে বিক্রিয়া বন্ধ না থাকলেও বিক্রিয়ক ও উৎপাদ একই পরিমাণ তৈরি হওয়ার জন্য এটা স্থির থাকে, যার কারণে এটা গতিশীল সাম্যাবস্থা। ওই একই রকম কথা প্রায় হয়ে গেল ঘুরে ফিরে। আর কেউ কি বলতে পারো? আমি বলতে চাচ্ছি যে আমরা একটা প্রমাণের মাধ্যমে দেখাবো, একটা বিক্রিয়ার মাধ্যমে দেখাবো যে হ্যাঁ এটা গতিশীল সাম্যাবস্থাতে আছে। এখানে একটা বিক্রিয়া দেখা যাচ্ছে না, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্যার হাইড্রোজেন ও আরেকটা আয়োডিন। লাইন বলতে পারবো? হ্যাঁ বলো। স্যার সম্মুখ বিক্রিয়ার যে গতিবেগটা পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগের সমান থাকবে। এটার প্রমাণটা আমি বলতেছি। এই যে তোমরা এখানে স্ক্রিনে একটা বিক্রিয়া দেখতে পাচ্ছ, এখানে হাইড্রোজেন ও আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতেছে, তাই না? আচ্ছা, এবং একই সাথে হাইড্রোজেন আয়োডাইড ভেঙে কিন্তু তোমার হাইড্রোজেন ও আয়োডিন উৎপন্ন করে। তো যখন তোমার সম্মুখ বিক্রিয়া হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়া হার সমান হয়ে যায়, তখন বাইরে থেকে দেখলে মনে হয় যে বিক্রিয়াটা স্থির হয়ে গেছে। কারণ তুমি যখন বিক্রিয়াটা শুরু করছিলা আয়োডিন নিয়ে, হাইড্রোজেন আয়োডিন নিয়ে, আয়োডিনের বর্ণ কিন্তু গাঢ় বেগুনি। তো এখান থেকে যখন আস্তে আস্তে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হওয়া শুরু করবে, আয়োডিনের ঘনমাত্রা কমতে থাকবে এবং আয়োডিনের বর্ণ হালকা হতে থাকবে। একটা পর্যায়ে এসে তুমি আর কোনো চেঞ্জ দেখতে পাবা না, মানে আয়োডিনের বর্ণ আর হালকা হচ্ছে না বা এর চেয়ে গাঢ় হচ্ছে না। তখন বাহ্যিকভাবে দেখলে মনে হবে বিক্রিয়াটা স্থির হয়ে গেছে। তো সেই জায়গায় আমি যদি আয়োডিন, তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার করি, তেজস্ক্রিয় আয়োডিন মানে হচ্ছে আয়োডিন একটা আইসোটোপ আছে 128, এটা হচ্ছে তেজস্ক্রিয় আয়োডিন। নরমালি আয়োডিনের ভর হচ্ছে 127, আর 128 যে আইসোটোপটা আছে সেটা হচ্ছে তেজস্ক্রিয় আয়োডিন। এটা খুবই খুবই অল্প পরিমাণে এই জায়গায় আমি যোগ করব। তো বিক্রিয়াটা যদি থেমে যায়, মানে আমার কাছে যদি মনে হয় বিক্রিয়াটা থেমে গেছে, তাহলে কিন্তু আসলে উৎপাদের মধ্যে কোনো তেজস্ক্রিয়তা পাওয়ার কথা না। কিন্তু কিছু সময় পর আমি যখন উৎপাদ নিয়ে পরীক্ষা করব, তখন দেখা যাবে উৎপাদের মধ্যেও তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড পাওয়া যাচ্ছে। তার মানে বিক্রিয়াটা কিন্তু এই জায়গায় স্থির না, বিক্রিয়াটা চলমান। চলমান থাকার কারণেই এখানে হাইড্রোজেন ও আয়োডিন বিক্রিয়া করে তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করছে। বুঝতে পারছো? এইভাবে তোমাকে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে সেটাকে প্রমাণ করতে হবে। আমি এটাই জানতে চাচ্ছিলাম তোমাদের কাছে, যে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে সেটাকে প্রমাণ করা যায়। সবাই কি কথাটা বুঝতে পারছো? যদি কারো কোনো প্রশ্ন থাকে এই জায়গায়, সে জিজ্ঞেস করতে পারো, সমস্যা নেই। তবে এই জিনিসগুলো ঠিক এইভাবে কিন্তু লেখা লাগবে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর আছে ভরক্রিয়া সূত্র। অলরেডি ভরক্রিয়া সূত্রের কথাটা আমি বলছি, সেখানে আমি মোলার ঘনমাত্রা দিয়ে বলছি।
কিন্তু অ্যাকচুয়াল সূত্রটা হলো নির্দিষ্ট তাপমাত্রায় ও নির্দিষ্ট সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। আর সক্রিয় ভর বলতে মোলার ঘনমাত্রা বা আংশিক চাপকে বোঝায়, ঠিক আছে। আর এখানে এই সূত্রটা প্রদান করেন হচ্ছে পি ভাগে গুলবার, এবং সেই ক্ষেত্রে তোমার সাম্য ধ্রুবকের যে সমীকরণ এগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন মোলার সাম্য ধ্রুবক কেসি এর সমীকরণ হবে উৎপাদগুলোর ঘাত সহ মোলার ঘনমাত্রা। যেমন এই বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদ হলো এল ও এম, তাহলে এল এর মোলার ঘনমাত্রা টু দি পাওয়ার এল ইন্টু এম এর মোলার ঘনমাত্রা টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ এর মোলার ঘনমাত্রা টু দি পাওয়ার এ ইন্টু বি এর মোলার ঘনমাত্রা টু দি পাওয়ার বি। এটা হচ্ছে যখন আমি সেই বিক্রিয়ার মানে সক্রিয় ভরটাকে মোলার ঘনমাত্রা দিয়ে প্রকাশ করব, তখন যে সাম্য ধ্রুবকটা বের করবো আমরা সেটা হচ্ছে কেসি। আর যখন সক্রিয় ভরকে আমরা আংশিক চাপ দিয়ে প্রকাশ করব তখন সাম্য ধ্রুবকটা হবে কেপি, এটাকে বলা হয় আংশিক চাপের সাম্য ধ্রুবক, এবং সেটা হবে উৎপাদগুলোর ঘাত সহ আংশিক চাপের গুণফল ডিভাইড বাই হচ্ছে বিক্রিয়কগুলোর ঘাত সহ আংশিক চাপের গুণফলের অনুপাত। এটি হলো কেপি। আর এখানে কেপি আর কেসির মধ্যে সম্পর্ক হলো কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এম। এই সূত্রটাও ব্যবহার করে কিন্তু আমরা অঙ্কগুলা করব। এবং আমি কিন্তু সরাসরি ওই একমুখী এবং বহুমুখী বিক্রিয়ার পরবর্তীতে সরাসরি কিন্তু রাসায়নিক সাম্য অবস্থায় চলে আসছি। তোমরা যে সিলেবাসটা দেখে থাকো তোমাদের সিলেবাসে কিন্তু তাই আছে, তাই না? রাসায়নিক একমুখী এবং বহুমুখী বিক্রিয়ার পর সরাসরি রাসায়নিক সাম্য অবস্থায় আছে, আর এরপরে স্যার বাফার যেমন আছে। হ্যাঁ বলো। স্যার কেপি আর কেসি এর মধ্যে পার্থক্য কি? কেপিটা হচ্ছে তুমি যখন সক্রিয় ভরটাকে আংশিক চাপে প্রকাশ করবা তখন তুমি যে সাম্য ধ্রুবকটা বের করবা সেটা হচ্ছে কেপি। এখানে কে দিয়ে সাম্য ধ্রুবক বোঝাচ্ছে আর পি দিয়ে বোঝাচ্ছে আংশিক চাপ। আর কেসি হচ্ছে যখন তুমি উপাদানগুলোর সক্রিয় ভরকে মোলার ঘনমাত্রা দিয়ে প্রকাশ করবা তখন সেটা হবে কেসি। আরেকটা পার্থক্য হচ্ছে মানে মূল যে বিষয়টা হচ্ছে যে কেপিটা শুধুমাত্র গ্যাসীয় উপাদানের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ গ্যাসীয় পদার্থ ছাড়া তার চাপ বের করা সম্ভব না, তাই না? আংশিক চাপ বের করা সম্ভব না। তাহলে গ্যাসীয় উপাদানের ক্ষেত্রে কেপিও হতে পারে কেসিও হতে পারে, কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে শুধুমাত্র কেসি বের করা সম্ভব, কেপি বের করা সম্ভব না। কথা কি বুঝতে পারছো? স্যার দুইটা সমীকরণ কি একই প্রায়? হ্যাঁ প্রায় একই, জাস্ট একটা মোলার ঘনমাত্রা দিয়ে প্রকাশ করছে, একটা আংশিক চাপ দিয়ে প্রকাশ করছে, আর কোনো ডিফারেন্স নাই, প্রায় একই। আর আরেকটা বিষয় এখানে বলে রাখি, সক্রিয় ভরের ক্ষেত্রে যদি আমাদের বিক্রিয়ক বা উৎপাদের কোনোটা কঠিন পদার্থ হয় তাহলে তার সক্রিয় ভর হবে 1, এবং সেই কঠিন পদার্থের উপর কিন্তু কেসি বা কেপি এর মান নির্ভর করে না। কেসি বা কেপি এর মান নির্ভর করে শুধুমাত্র তোমার তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। কেসি এর মান হচ্ছে তরল পদার্থের ক্ষেত্রে, আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কেসি কেপি দুইটাই নির্ভর করে। কঠিন পদার্থের ক্ষেত্রে সেটা 1 ধরা হয়, অতএব কেসি কেপির মান কঠিন পদার্থের উপর নির্ভর করে না। আর আরেকটা জিনিস হচ্ছে কেসি বা কেপি এর মান এটা কিন্তু একটা ধ্রুব রাশি প্রত্যেকটা বিক্রিয়ার জন্য নির্দিষ্ট তাপমাত্রায়। তুমি যদি তাপমাত্রা পরিবর্তন করো তাহলে কেসি বা কেপি এর মানেরও কিন্তু পরিবর্তন হবে। বাট তুমি যদি মোলার ঘনমাত্রা বা চাপের পরিবর্তন করো তাহলে কেসি বা কেপি এর মানের কোনো পরিবর্তন হবে না। সাম্য অবস্থা পরিবর্তিত হবে কিন্তু সাম্য ধ্রুবকের কোনো পরিবর্তন হবে না। কারণটা হচ্ছে ওই যে সাম্য অবস্থাটা যে পরিবর্তিত হয়, সাম্য অবস্থাটা এমন ভাবে পরিবর্তিত হয় যেন কেসি এবং কেপি এর মানটা ধ্রুব থাকে। এই জায়গায় যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। এখানে বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কেসি কেপি সমীকরণ বের করাটা দেখাইছিলাম। এখানে যদি কারো কোনো প্রবলেম থাকে যে হ্যাঁ এই বিক্রিয়াটার কেসি কেপি সমীকরণটা বের করাটা দেখালে একটু ভালো হয়, তাহলে অবশ্যই সেটা আমি এখন দেখাই দিব। আমরা কিন্তু এগুলো ব্যাখ্যা করছিলাম এবং তোমাদের দুই একটা ম্যাথও দেখাইছিলাম। স্যার কেপি ও কেসি এর রাশিমালার প্রতিপাদনটা আরেকবার একটু বোঝান। নির্দিষ্ট কোনো বিক্রিয়া কি আছে নাকি আমি যে কোনো একটা বিক্রিয়া দিয়ে বোঝালেই হবে? স্যার যে কোনো একটা বিক্রিয়া দিয়ে হলেই হবে। তাহলে আমরা
এই ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়াটা দিয়ে কেসি এবং কেপি এর বিক্রিয়াটা দেখাই। প্রথমে আমি হচ্ছে কেপি এর সমীকরণ বের করব, তারপর কেসি এর সমীকরণটা বের করব। তো এখানে বিক্রিয়াটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন উৎপন্ন করতেছে। এখন ধরো তোমাকে যে ম্যাথটা সলভ করতে দিল, সেই ম্যাথের মধ্যে ফসফরাস পেন্টাক্লোরাইডে কত মোল নেওয়া হয়েছে সেটা আর বলা হয় নাই। কথা শুনতে পাচ্ছ? কত মোল নেওয়া হয়েছে সেটা বলা হয় নাই, তোমাকে জাস্ট অঙ্কটা করতে বলছে। তো সেই ক্ষেত্রে আমি ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল সংখ্যা 1 ধরে নিব, কারণ এই বিক্রিয়াতে ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল সংখ্যা কিন্তু 1। এই বিক্রিয়া অনুযায়ী 1 মোল, আর সাথে 1 মোল ফসফরাস ট্রাইক্লোরাইড উৎপন্ন হচ্ছে এবং 1 মোল ক্লোরিন উৎপন্ন হচ্ছে এই বিক্রিয়া অনুযায়ী। সেই অনুযায়ী আমি একদম বিক্রিয়ার শুরুতে ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল সংখ্যা 1 ধরে নিব। আর যদি মোল সংখ্যা দেওয়া থাকে, সাপোজ মোল সংখ্যা দেওয়া আছে 4.5, তাহলে আমাকে কিন্তু এই জায়গায় 4.5ই ধরে নিতে হবে। সবাই কি কথাটা বুঝতে পারছো? জি কারণ স্যার। নেক্সটে আমি ওইরকম একটা জিনিসও দেখাবো। আচ্ছা, এখন আমি ধরে নিলাম 1। এখন প্রাথমিক অবস্থায় কিন্তু এটা মানে কোনো উৎপাদ তৈরি করে না, একদম শুরুতে যখন t=0, মানে বিক্রিয়া ধরো স্টার্টই হয় না ঠিক মতো, তাহলে তখন কোনো উৎপাদ তৈরি হবে না। তাই ফসফরাস ট্রাইক্লোরাইডের মোল সংখ্যাও 0, ক্লোরিনের মোল সংখ্যাও 0। আচ্ছা, এখন সাম্য অবস্থায় প্রত্যেকের মোল সংখ্যা কত সেটা আমাকে বের করতে হবে সাম্য অবস্থায়। এখন এই প্রশ্নের মধ্যে বলা আছে যে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন মাত্রা আলফা ইকুয়ালস টু হচ্ছে 25%। সাপোজ ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন মাত্রা হচ্ছে 25%। এই 25% হচ্ছে বিয়োজন মাত্রা, তার মানে বিয়োজন মাত্রা দেওয়া আছে, আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে এই বিয়োজন মাত্রাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই 25% বলতে কি বোঝায়? তার যে প্রাথমিক মোল সংখ্যা ছিল সেই মোল সংখ্যা 25% বিয়োজিত হয়। কথাটা তাই বোঝায় না? জি স্যার। তার মানে আমি এখানে লিখতে পারি 1 এর আলফা, লিখতে পারি তো? আর 1 এর আলফা ইকুয়ালস টু হচ্ছে আলফা। এটা বুঝতে পারছো তো তোমরা? আচ্ছা, তাহলে যদি এই আলফা পরিমাণ বিয়োজিত হয়ে যায়, তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড কতটুকু অবশিষ্ট থাকবে? তার প্রাথমিক মোল সংখ্যা মাইনাস বিয়োজিত মোল সংখ্যা, মানে 1 মাইনাস আলফা, এতটুকু অবশিষ্ট থাকবে সাম্য অবস্থায়। আর উপরে বিক্রিয়াতে দেখো 1 মোল ফসফরাস পেন্টাক্লোরাইড যখন বিয়োজিত হয় তখন কয় মোল ফসফরাস ট্রাইক্লোরাইড উৎপন্ন করে? কয় মোল উৎপন্ন করে? বিক্রিয়া অনুযায়ী স্যার বলো। 1 মোল। 1 মোল উৎপন্ন করে, আর ক্লোরিন উৎপন্ন করে 1 মোল। তাহলে এখানে যদি আলফা পরিমাণ বিয়োজিত হয়, তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইডে কতটুকু উৎপন্ন হবে? আলফা পরিমাণ, এবং ক্লোরিন উৎপন্ন হবে আলফা পরিমাণ। এটা কি বুঝতে পারছো? যেহেতু এখানে আলফা না পরিমাণ, স্যার। আমি বলেই তো দিচ্ছি যে এখানে ফসফরাস পেন্টাক্লোরাইডে কতটুকু বিয়োজিত হয়? আলফা ইকুয়ালস টু কি 25% না? জি স্যার। তাহলে 1 এর আলফা কত? আলফা না? জি স্যার। তাহলে বিয়োজিত মোল সংখ্যা কত? আলফা। তাহলে যতটুকু বিয়োজিত হবে ঠিক ততটুকুই তো ফসফরাস পেন্টাক্লোরাইড ট্রাইক্লোরাইড উৎপন্ন করবে। উপরে বিক্রিয়া তো তাই দেওয়া আছে, 1 মোল থেকে 1 মোল ফসফরাস ট্রাইক্লোরাইড উৎপন্ন হয়। তাহলে এখানে যদি আলফা জি পরিমাণ স্যার। বিয়োজিত হয়, আলফা পরিমাণ যদি বিয়োজিত হয়, তাহলে আলফা পরিমাণ ফসফরাস ট্রাইক্লোরাইড উৎপন্ন করবে না? জি স্যার, বুঝতে পেরেছি। তাই তাহলে সাম্য অবস্থায় অবশিষ্ট থাকবে কতটুকু ফসফরাস পেন্টাক্লোরাইড? যদি আলফা পরিমাণ বিয়োজিত হয়ে যায় তাহলে অবশিষ্ট থাকবে 1 মাইনাস আলফা। আর সাম্য অবস্থায় ফসফরাস ট্রাইক্লোরাইড উৎপন্ন হবে আলফা পরিমাণ এবং ক্লোরিন উৎপন্ন হবে আলফা পরিমাণ। তাহলে তোমার সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা কত হবে? সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা হবে 1 মাইনাস আলফা, যেটা ফসফরাস পেন্টাক্লোরাইডের, প্লাস আলফা, সেটা হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইডের, প্লাস আলফা, এটা হচ্ছে ক্লোরিনের, ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস আলফা। এটাই হলো সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা। এখন এই কেপি এর সমীকরণ বের করার জন্য কেন আমি এই সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা বের করলাম, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি। তোমরা কেউ এখন পর্যন্ত জিজ্ঞেস করো নাই। এখন দেখো, আমরা যেহেতু প্রত্যেকটা উপাদানে আংশিক চাপ বের করব, কেপি এর মান বের করার জন্য প্রত্যেকটা উপাদানে আংশিক চাপ বের করা লাগবে। আংশিক চাপ বের করার একটা সূত্র হচ্ছে সাম্য অবস্থায় ওই উপাদানের মোল ভগ্নাংশ ইনটু মিশ্রণের মোট চাপ। যদি ওই উপাদানের মোল ভগ্নাংশকে মিশ্রণের মোট চাপ দিয়ে আমি গুণ করি, তাহলে ওই উপাদানের আংশিক চাপ পাওয়া যাবে। তাহলে সাম্য অবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইড কতটুকু আছে? ঝটপট বলো দেখি।
1 মাইনাস আলফা। 1 মাইনাস আলফা। আলফা। আর সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা আমরা কত পাইলাম? 1 প্লাস আলফা। তাহলে সাম্য অবস্থায় যে কোনো একটা উপাদানের মোল সংখ্যাকে মিশ্রণের মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করলে মোল ভগ্নাংশ পাওয়া যায়। তাহলে বুঝতে পারছো কেন আমি উপাদান সমূহের মোট মোল সংখ্যা বের করলাম? কারণ মোল ভগ্নাংশ আমাকে বের করতে হবে। আর সেই মোল ভগ্নাংশকে মিশ্রণের মোট চাপ পি দিয়ে গুণ করলাম, তাহলেই ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ পাওয়া গেল। সবাইকে এই জিনিসটা বুঝতে পারছো? জি স্যার। ওকে, ঠিক একইভাবে ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ হবে আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। ক্লোরিনের হবে আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। এখন এগুলো হলো আংশিক চাপ। এখন যদি আমি এই বিক্রিয়ার জন্য উপরে যে বিক্রিয়াটা দেওয়া আছে সেই বিক্রিয়ার জন্য যদি কেপি এর সমীকরণটা লিখি, তাহলে হবে উৎপাদগুলোর আংশিক চাপের গুণফল ডিভাইড বাই বিক্রিয়কগুলোর আংশিক চাপের গুণফল। এখানে আমাদের উৎপাদ হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড, তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ ইনটু ফসফরাস ক্লোরিনের আংশিক চাপ ডিভাইড বাই ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ। এটি হচ্ছে কেপি এর সমীকরণ। ঠিক আছে, এখন এই মানগুলো আমরা বসাই দেই। ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপের সমীকরণ আমরা বের করছি আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইনটু পি। ক্লোরিনেরটাও একই, আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইনটু পি। আর ফসফরাস পেন্টাক্লোরাইডের হচ্ছে 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইনটু পি। এখন দেখো এখান থেকে একটা পি আমরা কেটে ফেললাম, একটা 1 প্লাস আলফা একটা 1 প্লাস আলফা কেটে ফেললাম। তাহলে উপরে কি থাকলো? আলফা ইনটু আলফা, তাহলে আলফা স্কোয়ার হয়ে যাবে, সাথে একটা পিও আছে এখানে, তাহলে উপরে থাকবে আলফা স্কোয়ার পি। আর এই 1 প্লাস আলফাটা কিন্তু নিচে নেমে যাবে, 1 প্লাস আলফাটা নিচে নেমে যাবে, তাহলে নিচে থাকবে 1 মাইনাস আলফা ইনটু 1 প্লাস আলফা। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো। কারণ নিচের যে অংশটা আছে 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইনটু পি, এটাকে যদি আমরা পাশে পাশে লিখতাম তাহলে সমীকরণটাকে কিন্তু এইভাবে লেখা লাগতো 1 প্লাস আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা ইনটু পি, এইভাবে লিখতে হতো। তখন এই 1 প্লাস আলফা কাটা চলে যেত, একটা পি কাটাকাটি চলে যেত, তাহলে নিচে থাকতো 1 প্লাস আলফা ইনটু 1 মাইনাস আলফা। তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে আলফা স্কোয়ার পি ডিভাইড বাই 1 প্লাস আলফা স্কোয়ার। এটাই হলো কেপি এর সমীকরণ। ঠিক একইভাবে আমরা যদি কেসি এর সমীকরণটা বের করতে চাই, সাম্য অবস্থার প্রত্যেকটা উপাদানের মোল সংখ্যা কিন্তু এটা আমরা বের করছিলাম এর আগেই, তাই না? এই যে এখানে দেখো সাম্য অবস্থার প্রত্যেকটা উপাদানের মোল সংখ্যা আমরা বের করে রাখছিলাম। সেই মোল সংখ্যাকে যদি আমরা মিশ্রণের মোট আয়তন ভি দিয়ে ভাগ করে দেই, তাহলে কিন্তু সাম্য অবস্থায় প্রত্যেকটা উপাদানের মোলার ঘনমাত্রা পাওয়া যাবে। মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলে মোলার ঘনমাত্রা পাওয়া যাবে। তাহলে কেসি এর সমীকরণ হবে উৎপাদগুলো PCl3 এর মোলার ঘনমাত্রা ইনটু ক্লোরিনের ঘনমাত্রা ডিভাইড বাই PCl5 এর মোলার ঘনমাত্রা। তাহলে PCl3 এর মোলার ঘনমাত্রা ছিল আলফা বাই ভি, ক্লোরিনটাও আলফা বাই ভি, আর PCl5 এটা 1 মাইনাস আলফা বাই ভি। তাহলে এখানে একটা ভি কাটাকাটি চলে গেলে উপরে থাকবে আলফা স্কোয়ার আর নিচে থাকবে 1 মাইনাস আলফা ইনটু ভি। তাহলে এটাই হলো কেসি এর সমীকরণ। তাহলে ঠিক একই নিয়মে আমাদেরকে কেসি এবং কেপি এর সমীকরণগুলো বের করতে হবে। আর যদি মোল সংখ্যা ভিন্ন দেওয়া থাকে সেক্ষেত্রে একই প্রসেস অঙ্কটা করতে হবে, তবে সেই অনুযায়ী জিনিসগুলোকে ধরে নিতে হবে আর কি। আমি সেই ধরনের একটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি। যেমন ধরো এখানে দেওয়া আছে 444 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 4.05, আয়োডিনের হচ্ছে 4.65 এবং 1 লিটার পাত্রে বিক্রিয়াটা করা হয়েছে এবং সাম্য অবস্থায় 6.75 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে। তো এখানে কিন্তু প্রাথমিক মোল সংখ্যা আমি সেগুলোই ধরে নিচ্ছি।